মার্কেটের ম্যাক্সিমাম ফোনের প্রাইস এখন বেড়ে গিয়ে সাধ্যের বাইরে চলে গেলেও এই ফোনটার প্রাইস কিন্তু আপনার সাধ্যের মধ্যে হতে পারে, তাও আবার বেশ ভালো স্পেসিফিকেশন সহ। সো রিভিউ কেন বাকি থাকবে, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই রেডমি নোট 15 4G ফোনের একটা ডিটেল রিভিউ, যা কিন্তু এখন আনঅফিসিয়াল মার্কেটে অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। অ্যান্ড কোথায় পাবেন? টেকজোতে। যমুনা ফিউচার পার্কে তাদের অফিসিয়াল আউটলেট রয়েছে, চাইলে আপনারা সেখানে ভিজিট করেও কিনতে পারবেন এই ফোনটা, অথবা অনলাইনে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে। অ্যান্ড তাদের কিন্তু একটা টেকজো কেয়ারের অপশন রয়েছে, যেখানে ফোনের সাথে আপনারা কিছু পার্সেন্টেজ অ্যাড করলে ওই ফোনটার নেক্সট 1 বছরের সকল পার্টসের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন। সো কোনো টেনশন ছাড়াই যদি কিনতে চান ভিজিট করুন টেকজোতে। অ্যান্ড যদি টেকশিবলি চ্যানেল নতুন হয়ে থাকেন লাইক করবেন ভিডিওতে, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সো বেশি কথা বলবো না, চলুন দেখা যাক এই বাজেটে কি পাচ্ছেন আপনি এই ফোনটি থেকে। শুরুতে বক্সের মধ্যে আপনারা পাবেন একটা 33 ওয়াটের অ্যাডাপ্টার এবং কেবল, তার সাথে একটা সিলিকন কেসও আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফাইনালি আপনাদের ফোনটা প্রথমেই হাতে নিয়ে আপনি যেটা ফিল করবেন, এই ফোনটা খুবই স্লিম, দুই পাশ থেকেই কার্ভ করা, যার জন্য কিন্তু হাতে ধরে বাজেট ওয়াইজ বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। 183 গ্রাম ওজন, সো খুব একটা ভারী বলা যাচ্ছে না, যথেষ্ট লাইট ওয়েট এই ফোনটা। অ্যান্ড ইন্টারেস্টিংলি এটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটা এত স্লিম এবং হালকা বানানো হয়েছে, সো এদিক থেকে অবশ্যই থামস আপ। তাছাড়া এখানে বডি ফ্রেম এবং ব্যাক টোটালি প্লাস্টিক বিল্ডের, এবং ফোনটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। যদিও আরেকটু বেটার হলে ভালো হতো, তবে এটাও নট ব্যাড। ফোনটার পোর্টস অ্যান্ড বাটনে কোনো দিক থেকে কমতি পাচ্ছেন না, উইথ ডুয়েল স্টেরিও স্পিকার, এয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক সবকিছুই থাকছে। তবে নেই পেছনে সেই ফুটা যেটাতে 3.5 mm জ্যাক লাগানো যায়, সো এটা থাকলে আরেকটু ভালো হতো আর কি। তবে ভালো লাগবে ফোনটার ফ্রন্ট পার্ট, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.77 ইঞ্চির অ্যামোলেড 68 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, যেখানে আবার 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে এবং 3840 হার্জের PWM ডিমিং রয়েছে। অ্যান্ড ফাইনালি 3200 নিটস অফ পিক ব্রাইটনেস রয়েছে। সো এই ডিসপ্লেটা কিন্তু এই বাজেটে আমি বলবো যে খুবই ভালো ডিসপ্লে। ওই দিক থেকে ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো, ইনডোর আউটডোর যে কোনো জায়গায় ব্যবহার করেন একদম খুবই ঝকঝকে ডিসপ্লে দেখতে পাবেন। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো প্যারা খেতে হবে না। তাছাড়া এর 120 হার্জের সাপোর্টটাও যথেষ্ট স্মুথ ফিল দিচ্ছিল যে কোনো UI ট্রানজ্যাকশন অথবা স্ক্রলিংয়ে, এবং এইটার যে কালার সেটাও কিন্তু যথেষ্ট ভালো, পপটাপ এবং একটু ভাইব্রেন্ট কালার, যা কিন্তু কন্টেন্ট বা মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সকে জোস লেভেলে নিয়ে যায়। তার পাশাপাশি এইটা যেহেতু কার্ভ ডিসপ্লে, সো আপনি ভিডিও দেখেন, মুভি দেখেন, সিরিজ দেখেন অথবা মিডিয়া কনজিউম করেন, সব জায়গাতে কিন্তু জোস একটা এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া ডিসপ্লের বেজেলটাও কিন্তু খুবই সিমেট্রিক্যাল এবং ন্যারো রাখা হয়েছে, যার জন্য এই ডিসপ্লেটা আরও বেশি প্রিমিয়াম লাগে বাজেট সেগমেন্ট হিসেবে বিবেচনা করলে। তবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছি, কার্ভ ডিসপ্লে হয় মাঝে মাঝে কিন্তু মিসটাচ হচ্ছিল। আশা করি সেদিক থেকে আপনারা যদি একটা কাভার ব্যবহার করেন তাহলে এই জিনিসটা অনেকটাই কমে যাবে, এবং প্রোটেক্টর ব্যবহার করলে এবং ফোনটা কিছুদিন ব্যবহার করলে আশা করি এই প্রবলেমটা আর ফেস করবেন না। ফোনটাতে আপনারা HyperOS 2.0 পাশাপাশি আউট অফ দ্য বক্স ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন Android 15 দিয়ে লঞ্চ হয়েছিল, এবং Xiaomi কিন্তু এখানে ক্লেম করছে 4 বছরের মেজর অপারেটিং সিস্টেমের আপডেট দিবে। সো এখন এটাতে আপনারা Android 16 পাবেন, অ্যান্ড ফ্রন্ট বা সামনের কিন্তু আপনারা আরও 3টা অপারেটিং আপডেট পাবেন। সো বুঝতেই পারছেন এইটা আপনি এখনও কিনলে আগামী 3 বছর একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথেই ব্যবহার করতে পারবেন। এবং যদি আমরা সফটওয়্যারের কথা বলি, সেটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। খুব একটা এক্সট্রা বাগ ভালুক বা ব্লোটারের দেখা আমরা পাইনি, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। কাস্টমাইজেশনের দিক থেকেও কিন্তু এখানে HyperOS যথেষ্ট এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এছাড়া ইউটিউবে আপনারা 1440p-তে 60 fps-এ কন্টেন্ট প্লেব্যাক পাবেন, এবং সেটাও যথেষ্ট স্মুথ এবং বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে। র্যাম স্টোরেজের দিকে লক্ষ্য করলে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যামের পাশাপাশি UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট, যেখানে আপনারা 6 এবং 8GB র্যাম এবং স্টোরেজে 128GB 256GB সাপোর্ট পাবেন। দুইটার কম্বাইন্ড এক্সপিরিয়েন্সের কথা বললে আমি বলবো যে এইখানের যে UI এক্সপিরিয়েন্স এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এই দুইটার কম্বাইন্ডে অ্যাপ ওপেনিং ক্লোজিং এবং UI ট্রানজ্যাকশন তুলনামূলক আমার কাছে একটু স্লো মনে হয়েছে, এটা আরেকটু ফাস্টার হলে বেশ ভালো বা রেসপন্সিভ হতো আর কি। তাছাড়া র্যাম ম্যানেজমেন্টকে খারাপ বলার সুযোগ নাই, এখানে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। লাইটওয়েট অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ প্লে করা যায়, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম বা রিস্টার্টের দেখা আমরা পাইনি। চিপসেটের দিকে এখানে মোটামুটি জাতীয় বা বহুল পরিচিত মিডিয়াটেকের G100 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর। অ্যান্ড এইটাকে আসলে আমি বলবো যে হ্যাঁ, 20-25 হাজার টাকা বাজেট রেঞ্জের আমরা অনেক ফোনে এই প্রসেসরটা দেখেছি, অ্যান্ড এর পারফরমেন্সও কিন্তু স্ট্যান্ডার্ড। অন্তত স্কোরে অলমোস্ট 5.5 লাখ সামথিং এর স্কোর আসে। তো আপনি বুঝতেই পারছেন যে এই বাজেটে এইটাকে খারাপ বলার সুযোগ নাই। মোটামুটি আপনারা রেগুলার লাইফের যদি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, লাইট ওয়েট বা হেভি অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো আপনাকে স্ট্যান্ডার্ড
লেয়ার্ড একটা এক্সপিরিয়েন্স দিবে। তাছাড়া হচ্ছে আমরা যদি গেমিংয়ের কথা বলি, এইটা যেহেতু কোনো রকম গেমিং প্রসেসর না, তবুও এটা দিয়ে আপনারা লাইটওয়েট যে গেমগুলো রয়েছে যেমন অ্যাসপাল্ট 9 আমরা খেলেছি, সেখানে 60 FPS যথেষ্ট ভালো আমরা এক্সপিরিয়েন্স পেয়েছি। তাছাড়া আমরা এটা দিয়ে ফ্রি ফায়ার খেলেছি অ্যান্ড সেখানেও আমরা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। 60 FPS যথেষ্ট স্মুথনেস পেয়েছি, একদম হেভি রাশ মোমেন্ট ছাড়া খুব একটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। ভালো বিষয় হচ্ছে এই প্রসেসরটা খুব একটা এক্সেসিভ হিট জেনারেট করে না, সো আপনারা বেশ স্টেবল একটা পারফরমেন্স পাবেন এর চিপসেট থেকে। দেন ক্যামেরা সেগমেন্টে আসলে রিয়ারে অনেকগুলো ক্যামেরা ডিজাইন বা মডিউল দেখতে পেলেও আপনারা কাজের সেন্সর পাবেন একটাই, যেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের সেন্সর। এখানে একটা আলট্রাওয়াইডের মিসিং অবশ্যই লাগছে অ্যান্ড এইটা থাকলে আরেকটু জমে যেত। তাছাড়া ফ্রন্টে রয়েছে একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্যাম্পলের কথা বললে এখানে আমরা কালারের দিক থেকে একটু ভাইব্রেন্ট এবং কন্ট্রাস্টিক কালার আউটপুট দেখতে পেয়েছি। তাছাড়া শার্পনিং বা ডিটেল এই বাজেট হিসেবে খুব একটা খারাপ বলার সুযোগ নাই, স্ট্যান্ডার্ড লেভেলেই রয়েছে। এক্সপোজার ব্যালেন্স থেকে একটু হিমশিম খেয়ে যায়, ওভার সানলাইট এরিয়া বা ডার্ক এরিয়া এই দুটাকে ম্যানেজ করতে গেলে একটু প্যারা খেয়ে যায়। তাছাড়া ডাইনামিক রেঞ্জও মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলেই রয়েছে। ওভারঅল আমার কাছে বাজেট ওয়াইজ স্ট্যান্ডার্ড লেগেছে। আউটডোরে যদি বেশ ভালো আলো থাকে সেক্ষেত্রে আপনারা ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন এর রিয়ার ক্যামেরা থেকে। অ্যান্ড 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু বাজেট হিসেবে আমি বেশ ভালো পিকচার আউটপুট পেয়েছি। সেখানে ডিটেল শার্পনিং ঠিকঠাক ছিল, কালারটা একটু বুস্ট আপ করে, ফেসটাকে একটু হোয়াইট করে, তবে ওভারঅল দেখতে বেশ ভালোই লাগে। এই টাইপের ফোন কিনে আপনি যদি ভিডিও কলে কথা বলেন অথবা জাস্ট মেমোরি ক্যাপচারিংয়ের জন্য ছবি তুলেন অথবা সোশ্যাল মিডিয়াতে আপলোডের জন্য সেলফি তুলেন, সেক্ষেত্রে এটা দিয়ে ইউজফুল পিকচার আউটপুট আপনারা পাবেন। ফাইনালি ভিডিও সেগমেন্টে আপনারা রিয়ার এবং ফ্রন্ট দুইটা দিয়েই 1080p 30 FPS এ ভিডিও করতে পারবেন এবং এই জায়গাটা আমার কাছে একটু বেশি অ্যাভারেজ মনে হয়েছে। এইটা আরেকটু বেটার হতে পারতো, অন্তত স্ট্যাবিলাইজেশনের কথা যদি আমরা বাদই দিই, ডিটেলটা যদি আরেকটু ভালো হতো। যারা হচ্ছে স্ট্যান্ডে রেখে মোটামুটি একটু ভিডিও টিডিও করেন তারা হয়তো এটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারতেন, বাট এইটার ডিটেল বা ওভারঅল এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ ম্যানেজ কোনো দিক থেকে আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। বাজেট হিসেবে আরেকটু বেটার হওয়ার দরকার ছিল বা এক্সপেকটেশন ছিল। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে আপনাকে এটা অবশ্যই ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে, যেখানে এত স্লিম একটা ফোনও ব্যবহার করা হয়েছে। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি এবং বক্সের 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে এইটাকে চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো সময় লাগে। অ্যান্ড এইটাকে একবার ফুল চার্জ করে ফেললে আপনি যদি রেগুলার এই ফোনটাকে ক্যাজুয়াল ইউজ করেন তাহলে ইজিলি 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি আপনি একটু হেভি ইউজ করেন বা স্ক্রিন অন টাইমের কথা বলেন, সেক্ষেত্রেও আপনারা 8 থেকে 9 ঘন্টার সামথিং স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটা থেকে। অবশেষে নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে 4G সাপোর্ট তো আপনারা পাচ্ছেনই, তাছাড়া এখানে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড সাপোর্ট পাচ্ছেন, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট পাচ্ছেন। একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে যে এটাতে NFC সাপোর্ট রয়েছে, তবে সেটা ডিফারেন্ট কিছু রিজিয়নে, সব রিজিয়নে নাই। যেমন আমাদের হাতের এই ফোনটাতে কিন্তু NFC সাপোর্ট নাই। এখনকার আমরা ম্যাক্সিমাম সবাই কার্ড ব্যবহার করি, ডিজিটাল ট্রানজ্যাকশন থেকে শুরু করে ডিজিটাল কার্ড সব জায়গাতেই কিন্তু এখন NFC-টা অনেকটা ম্যান্ডেটরি হয়ে গেছে। সবশেষে কনক্লুশন পার্টে আসলে এই মুহূর্তে আসলে মার্কেটের যে অবস্থা, প্রত্যেকটা ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে, 5 থেকে 7,000 বা 10,000 টাকাও বেড়ে গিয়েছে কিছু কিছু ফোন। ওই জায়গায় হিসাব করে আসলে এইটা যে স্পেক দিচ্ছে সেই জায়গা থেকে যারা একটা কার্ভ ডিসপ্লে বা ডিসপ্লেটা অনেক প্রায়োরিটি, যার কাছে অনেক বেশি ভিডিও দেখেন, মুভি দেখেন, মিডিয়া কনজিউম করেন, আবার ক্যাজুয়াল ইউজ করেন, তার জন্য আবার ভালো ব্যাটারি ব্যাকআপও দরকার। সো এই দিক থেকে যারা একটা ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেশ ব্যালেন্স এবং বেশ স্ট্যান্ডার্ড একটা ফোন হতে পারে এই বাজেটে। কারণ এই বাজেটে আশেপাশে আসলে ভালো কোনো সাজেস্টেবল ফোনই পাওয়া যাচ্ছে না। ওই দিক থেকে এইটাকে সাজেস্ট করতেই হচ্ছে বাজেট টু পারফরমেন্স। তো বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফোনটা কিনতে চাইলে টেকজোতে ভিজিট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।